গল্পকথকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি পড়ে শোনাচ্ছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পুজোর চিঠি। আজকের এই পর্বে আমরা প্রবেশ করব এক নারীর মনের গভীরে। সেখানে ভালোবাসা, বিরহ, অপেক্ষা আর স্মৃতিরা মিলে আছে এক অদ্ভুত অনুভূতিতে। প্রিয় মানুষটা দূরে, অথচ তার লেখা কয়েকটা চিঠি যেন হয়ে উঠেছে ভালোবাসার একমাত্র সঙ্গী। আজ সেই চিঠির পাতাতেই ধরা পড়বে অপেক্ষার দীর্ঘ সময়, প্রিয়জনকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা, ভালোবাসার এক মায়াময় অনুভূতি। প্রাণাধিক। কাল রাতে স্বপ্নে দেখলাম যেন আমি খোকাকে নিয়ে জানালায় বসে আছি, ঝি এসে তোমার চিঠি দিয়ে গেল। চিঠি খুলে পড়ার আগে ঘুম ভেঙে গেল, মনটা ভারী বিষণ্ণ হলো। আহা, যা স্বপ্নে দেখলাম তা যদি সত্যি হতো। অথচ এই সেদিনই তো তোমার চিঠি পেয়েছি। এত তাড়াতাড়ি আবার তোমার চিঠি আসার কথা নয়। মানুষের আকাঙ্ক্ষা কিছুতেই মেটে না, যে বলে তা ঠিকই বলে। স্বপ্নটা মনে বড় বেদনা দিতে লাগলো। ছোটবেলাতে একটা কবিতা পড়েছিলাম, তার কথাগুলো মনে নেই। ভাবটা এই যে স্বপ্নে সুখী হয় সে জাগে কাঁদার জন্য। তারপর বিদ্যুতের সঙ্গে একটা তুলনা দেওয়া হয়েছিল, সেটা আমি একদম ভুলে গেছি। আমার স্মরণ শক্তির যা তেজ তা তোমার অজানা নয়। তুমি অল্প দুঃখে আমাকে লেখাপড়া শেখানো থেকে বিরত হওনি। যা হোক, এখন 3টে বেজেছে। খোকাকে উঠিয়ে দুধ খাওয়ালাম। দুধ খেয়ে খোকা ঘুমিয়ে পড়ল। একটা কথা আছে, কোনো স্বপ্ন দেখে ঘুম ভাঙলে বাকি রাতটুকু যদি আর ঘুমোনো না যায়, তবে স্বপ্ন সফল হতে পারে। সুতরাং ঘুমোবো না ঠিক করলাম। কি আর করি, মনে করলাম একখানা বইটই নিয়ে পড়ি। তারপর মনে হলো, যদিও ঘুম পাচ্ছিল না, বই হাতে নিলে তো জেগে থাকা একেবারেই অসম্ভব হবে। এই ভেবে তোমার কয়েকটা চিঠি বের করে পড়তে বসলাম। এগুলো সব তোমার গ্রীষ্মের ছুটির পর কলকাতায় গিয়ে লেখা। এক এক করে চিঠি পড়তে লাগলাম, আর আমার অতীত দিনের কথাগুলো একে একে মনে পড়তে লাগলো। এই দিনের সঙ্গে সেই দিনের কত তফাৎ। আমি এখন যে অবস্থায় আছি, মনে হয় প্রেমিক প্রেমিকার এই অবস্থাটাই সবচেয়ে সুখী। আজ আসবে কাল আসবে এই ভাবনাতে কত আনন্দ। যখন মিলন হয় তখন কিভাবে কোন দিক দিয়ে যে সময় কেটে যায় কিছুই বোঝা যায় না। তারপর বিরহের কান্না শুরু হয়। তারপর যখন আবার মিলনের দিন একেবারে কাছে এসে যায়, তখন কি যে আনন্দ। সূর্য ওঠা ঠিক আগের সময় যেমন আকাশ নানা রঙে সুন্দর হয়ে ওঠে, তেমনি এই সময়েও মন নানা রকম ছবি আঁকতে থাকে। শুনেছি স্বর্গে নাকি চিরকাল মিলনই থাকে। সেটা কি এতটা সুখের? আমি যদি বিশ্বকর্মা হতাম। বিশ্বকর্মাই তো স্বর্গ তৈরি করেছিলেন, না কে করেছিলেন কে জানে বাপু। রামায়ণ টামায়ণ এখন আর তেমন মনে নেই। যাই হোক, তাহলে এমন স্বর্গ তৈরি করতাম যেখানে প্রত্যেক প্রেমিক প্রেমিকার মনে হতো তার প্রিয় মানুষটি আজ কালই ফিরে আসবে। যাই হোক, তোমার চিঠিগুলো পড়তে লাগলাম, আর আমি কত কেঁদেছি, কত দীর্ঘশ্বাস ফেলেছি, সব মনে পড়তে লাগলো। তুমি যখন কাছে থাকো তখন মনে হয় তুমি ছেড়ে গেলে আর বেঁচে থাকা সম্ভব নয়। সেই তুমি যখন বিদেশ চলে যাও, অথচ আমি বেঁচেই থাকি, কিন্তু দগ্ধ হয়ে বেঁচে থাকি। বাড়িতে এত লোকজন, ছেলে পেলে, কিন্তু সবকিছুই যেন কেমন ফাঁকা ফাঁকা লাগতো। তোমার ব্যবহার করা
সমস্ত জিনিসপত্র যেন তোমার কথা মনে করিয়ে দিয়ে কাঁদতো। এই চেয়ারে তুমি বসতে, আর তোমার চেয়ারটায় আমি বসে থাকতাম। মনে মনে ভাবতাম, আমি শ্রীমতী সুরবালা দেবী নই, আমি শ্রীযুক্ত অমলেন্দু বন্দ্যোপাধ্যায়, বিএ, প্রেসিডেন্সি কলেজে এমএ পড়ি এবং স্মৃতি কলেজে আইনের ক্লাসে হাজিরা লিখিয়ে অন্যের অলক্ষ্যে পাশ কাটিয়ে সরে পড়ি। আপাতত ছুটিতে বাড়ি এসেছি এই ভেবে সুরি বলে ডাকতাম। নিজেই সুরি সেজে উত্তর দিতাম। কত কথা হতো। আমি ছুটে পালিয়ে গিয়ে শয্যায় শুয়ে পড়তাম। খোকাকে ঘুম পাড়াতে পাড়াতে তার মুখের দিকে তাকিয়ে থাকতাম, ঠিক যেন ছোট্ট তুমি। মা বলেন, ছোটবেলায় তুমিও নাকি খোকার মতো দেখতে ছিলে। খোকার দিকে তাকিয়ে তাকিয়ে অনেকটা সান্ত্বনা পেতাম। সবাই বলে, মা ছেলেকে বেশি ভালোবাসে কারণ সেই কোমল শিশুর মুখে তার প্রিয়তমের মধুর মুখের আভাস দেখতে পায়। আর ঠিক এই কারণেই বাবা মেয়েকে বেশি ভালোবাসে। খোকা যদি না হতো, তাহলে তোমার বিরহ কিভাবে সহ্য করতাম কে জানে। আমার বিরহের সময় দ্বিতীয় সঙ্গী ছিল এই ঘড়িটা। আমার এই শোবার ঘরে খোকা ছাড়া এটাই ছিল একমাত্র জীবন্ত জিনিস। অনেক রাতে ঘুম ভেঙে যেত, সারা পৃথিবী নিস্তব্ধ, কিন্তু এই বেচারির ঘুম নেই। টক 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 টক। ভাবতাম, এ আমাদের কত কিছুই না জানে, কত কিছু দেখেছে। সেই ফুলশয্যা রাতে আমাকে কথা বলার জন্য তোমার অনুরোধ করা থেকে শুরু করে সেই চৌঠা আষাঢ়ের ভোর রাতে তোমার বিদায় নেওয়ার দৃশ্য পর্যন্ত, সব কথারই এই ঘড়ির সাক্ষী। আমি তাকে কত কথা বলি, কিন্তু সে কোনো কথাই কানে তোলে না। এটাই তার ভারী দোষ। যদি সে আমার সুখে সুখী হয়, দুঃখে দুঃখী হয়, তাহলে আর ভাবনা কি। তুমি যখন আসবে তখন তাকে বলতাম, সন্ধে থেকে রাত 10টা পর্যন্ত একটু তাড়াতাড়ি চলো, তারপর আস্তে আস্তে, খুব আস্তে আস্তে চলবি। 10টা থেকে 11টা যেন আর বাজতেই চায় না। 11টা বাজলে 12টা বাজতে চায় না। 4টা বেজে গেল যেন রাত আর কাটতেই চায় না। সময় চুরি করতে তাকে বলি না, দিনের বেলায় খুব শিগগিরই চললেই তো হলো। 24 ঘন্টার দিন মানত। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত এই 16 ঘন্টা 4-5 ঘন্টায় চালিয়ে সারা রাত বাকি সময়টা পুষিয়ে নাও না বাবা। আর এখন এখন বলি, তোর কাঁটাগুলো জোর জোর করে ঘুরিয়ে 25শে আশ্বিনে শোধ দিয়ে নেবে। তা সে শুনবে না। সে টক 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 করে চলে যায়। গা জ্বলে যায়। একটু জোরে চল না মুখ পোড়া, খেতে পাও না? তুমি যে কেবল চাকরের বাপ হলে, তুই তোকারি করি গালি দিলে না হয় শুনবো না, তুমি বলবো, আপনি বলে কথা বলবো, হাত জোর করে গড় হয়ে যাব, গলবস্ত্র হয়ে মাটিতে লুটিয়ে পড়ে প্রণাম করতেও প্রস্তুত আছি, স্তব করতেও আপত্তি নেই। রবিবার রবিবার দম দেব, প্রত্যেক দিন নিজের হাতে দুবেলা দম দেব, স্বীকার করছি। এতেও সে শোনে না। কাঁটা দুটো ভেঙে তাতে কালি ঢেলে দিলে তবে রাগ যায়। এইরকম নানা কথা ভাবতে ভাবতে চিঠি পড়তে লাগলাম। ক্রমে সকাল হয়ে গেল। তখন সব তুলে রেখে উঠতে হলো। মনে হতে লাগলো, আজ আমার চিঠি আসবেই, কেউ আটকাতে পারবে না। কতবার ভাবলাম, হে ঠাকুর, যদি স্বপ্ন দিয়ে থাকো তবে আজ আমার একখানা চিঠি এনে দাও। অনেক কষ্টে বেলা 10টা পর্যন্ত কাটল। 10:30টার মধ্যে চিঠি আসবে। আমি তখন রান্নাঘরে উৎকণ্ঠায় ডালে 3বার নুন দিয়ে ফেলেছি। মাছগুলো ভাজতে গিয়ে এক পিঠ পুড়িয়ে কালো করে দিয়েছি। আনমনে জলের ঘটিটা ফেলে দিয়ে ঘরের মেঝেতে আঠার পাথর করে ফেলেছি।
মা এসে আমাকে সরিয়ে দিয়ে বকুনি দিলেন। আমি ছুটে পথের ধারে জানালায় গিয়ে বসলাম। বকুনি শোনার আমার অবসর কোথায়? চিকের আড়াল থেকে দেখতে লাগলাম কত লোকজন, গাড়ি ঘোড়া, খাবারওয়ালা, জুতো সেলাইয়ের লোক, কনস্টেবল, ভিখারি, স্কুলের ছেলে, অফিসের বাবু যাচ্ছে আসছে, কিন্তু ডাকওয়ালার দেখা নেই। রাস্তার যত দূর পর্যন্ত চোখ যায় এক দৃষ্টে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পরে একটা পাগড়ি দেখা গেল। বলি হারি, ইংরেজের কি বুদ্ধি! ডাকওয়ালার মাথায় লাল পাগড়ি কেন? না, অনেক দূর থেকে অনেক লোকের মধ্যে সে আসছে দেখা যাবে বলে। ক্রমে সে কাছে এলো। হায় হায়, ডাকওয়ালা নয়, চাপরাশি। চুলোয় যাক ইংরেজ। যদি এত বুদ্ধি থাকে তবে ডাকওয়ালা ছাড়া অন্য কাউকে লাল পাগড়ি পরতে দাও কেন? আইন করে এটা বন্ধ করা উচিত। ব্যবস্থাপক সভার মাননীয় সদস্যরা এ বিষয়ে প্রশ্ন করে না কেন? তাদের কি স্ত্রী নেই? তারা কি এভাবে প্রবাসী স্বামীর চিঠির প্রতীক্ষায় জানলায় বসে থেকে কখনো আমার মতো নির্মম প্রতারিত হননি? যাই হোক, ক্রমে ডাকওয়ালা এলো। দরজায় চাকরের হাতে চিঠি এই শব্দ করে চিঠিগুলো দিয়ে গেল। আমি নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলাম। 2-3 মিনিট পরে ঝি এসে আমার হাতে খামটা দিল। গোলাপি রঙের সমচতুষ্কোণ খামটি, তার উপরে তোমার হাতে গোটা গোটা অক্ষরে লেখা শ্রীমতী সুরবালা দেবী। জিজ্ঞেস করেছ আমার জন্য কি আনতে হবে? আমার জন্য কি আনবে চাই? আমাদের আর এখন শখ করার বয়স আছে? খোকা বাবুর জন্য ভালো পোশাক নিয়ে এসো, আর যা ভালো দেখো তাই এনো। আর অধীনের জন্য যদি নিতান্তই কিছু আনতে হয়, তবে একটা টিয়ে রঙের কাপড়, তার জমিটা টিয়া পাখির গায়ের মতো সবুজ, পার হবে ঠোঁটের মতো লাল। 1 বোতল কুন্তলিন এনো। এবার পদ্মগন্ধ এনো। গোলাপ গন্ধে সুগন্ধিত অনেক মাথা হয়েছে। খান 2 লেবুর সাবান, 1 বাক্স ভালো সোপ, 2 জোড়া জুবলি চুড়ি। সরুগুলো আনবে, মোটা হলে ভালো দেখায় না। 1 শিশি কুন্তলিনওয়ালাদের এসেন্স বেলঘোষ। সাদা, কালো, ছাই রঙের 3 বান্ডিল পশম। আর পারো তো কোনো ভালো দোকান থেকে একটা মাথায় পড়া রূপোর প্রজাপতি, এগুলো আনবে। আর কি লিখবো? আমাদের আর কি বা মানায়? লোকে নিন্দা করবে যে মায়ের জন্য একটা আসল রুদ্রাক্ষের মালা, বাবার জন্য একটা মহানির্বাণ তন্ত্রের বই আনবে। আর শ্রীযুক্ত বাবু অমলেন্দুকেও নিয়ে এসো। বেশি টাকা না থাকলে আর কিছু আনার দরকার নেই। শেষে যে ফরমাসটা, সেটা আনলেই চলবে, কারণ এর দাম মাত্র 1 আনা। ইতি তোমার সুরো, সরু বা সুরি। আজকের গল্প পাঠ এখানেই শেষ হলো। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। আর আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আবার ফিরে আসবো পরবর্তী কোনো একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।